মুখোমুখি জল্লাদ শাহজাহান, দেশব্যাপী আপনাকে নিয়ে অনেক আলোচনা। আপনার স্ত্রী সাথী আক্তার ফাতেমা, তাকে নিয়েও তুমুল আলোচনা। আমরা একদম স্ট্রেট পয়েন্টে জানতে চাই, দেহ ব্যবসা করত যে মেয়েটা, তাকে কেন বিয়ে করলেন? আপনি কি চেয়েছিলেন স্ত্রীর মর্যাদা দিয়ে একটা সুখী সুন্দর জীবনযাপন করতে? সে আমাকে বলছিল, কোরআন ওয়াদা করছিল, কোরআন দেখা সে ভালো হয়ে যাবে, সে আর এই ব্যবসা করবে না। আমি জানতাম সেই ব্যবসা করে, তার মাও করে, এবং এটাও জানতাম যে তার একটা খালা সেই ব্যবসা করে। কিন্তু ও বলছে যে আমি সেই ব্যবসায় আর যাবো না কোনো দিন। কিন্তু সে ওই মানে এই হিসাবে আমি তাকে চাইছিলাম যে না, সে ভালো হয়ে যাক। কারণ কথাগুলি যদি আমি বলতাম না, আজকে এমন পর্যায়ে আসছি যে না বললে পারতেছি না। দেয়ালে পিঠ থেকে গেছে, আপনি দেওয়ালে পিঠ থেকে গেছে বলছিলেন। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আপনার স্ত্রী সাথী আক্তার ফাতেমা আগে দেহ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, কিংবা আপনার শাশুড়ি কিংবা আপনার খালা শাশুড়ি বা সাথী আক্তারের যে বান্ধবী মিম, আপনি যে কথা বলছিলেন একটু আগেই, তারা যে দেহ ব্যবসার সঙ্গে জড়িত ছিল, এর কি কোনো প্রমাণ রয়েছে? কোন হোটেলে তারা নিয়মিত যাতায়াত করতেন? না, তারা দুজন যাইতে হলো আপনার, আমি মানে বললাম না যে আমি ওই হোটেলে একদিন, আমি যখন উরুস চলতো তখন গেছিলাম, তখন ওর বান্ধবী আর ওকে আমি পাইছিলাম ওই হোটেলে। আমি যে গেছি না, আমি বলবো না যে আমি ওই হোটেলে গিয়েছিলাম, মানে ওইখানে উরুস চলছিল তখন গিয়েছিলাম আর কি। তখন ওই যারা আমাকে নিয়ে গেছিল, মানে আমার নিয়ে গেছিল যে ওকে একটা সারপ্রাইজ দেবো, তো ওই হিসাবে ওই দিন থেকেই মানে ওদের সাথে ওই হোটেলে আমার পরিচয় হয়েছিল। 1979 সালে আপনি কারাগারে প্রবেশ করেন, 2023 সালে আপনি মুক্ত হন। 43 বছর কারাগারে জীবন কাটিয়েছেন আপনি, 60+ বয়স আপনার। আপনি কি চেয়েছিলেন একটা প্রেম হোক আর ভালোবাসা হোক, যেভাবেই হোক একটা সুন্দর জীবন যাপন করবেন? হ্যাঁ, আমি চেয়েছিলাম ভালো একটা জীবন যাপন করব। তখন আমি এটাও চিন্তা করলাম, যেহেতু আমি জেল খাটা একজন আসামি, এখন আমি একটা মেয়েকে পাবো, যেহেতু সে বলছে ভালো হয়ে যাবে, তাহলে সে যখন ভালো হয়ে যাবে সেই চাইতেই আমাকে সে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল। টাকার প্রস্তাব, টাকা গেলে সে নিল আমার কাছ থেকে। এবং আপনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 5 লক্ষ টাকা, বিভিন্ন মানুষের কাছ থেকে, বন্ধু বান্ধবের কাছ থেকে, যারা কারাগারে ছিল তাদের কাছ থেকেও আপনি অনেক সহযোগিতা পেয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে, টেলিভিশনে ইন্টারভিউ দিয়েও আপনি টাকা পেয়েছিলেন। এই সব টাকা, মোট কত টাকা সাথী আক্তার ফাতেমা আপনার কাছ থেকে নিয়েছে? মানে ও যেদিন চলে যায় সেদিন নিল 7 লক্ষ টাকা ক্যাশ, আর 10 লক্ষ টাকা তাকে প্রথম দিনে বিয়ের দিনে দিয়েছি, একদম ক্যাশ 10 লক্ষ টাকা দিয়েছি। 20 টাকা নোটের, আরে 500 টাকা নোটের 20টা বান্ডেল দিয়েছি। হ্যাঁ, এটা হলো প্রথম দিন বিয়ের। এই কেসে কিন্তু ওরাই সাক্ষী, ওরা এই কেসের সাক্ষী। ওরা যেমন নামে মামলা করছে, এই মামলার সাক্ষী ওরা, এই কেসের সাক্ষী ওরা, এমনকি অঙ্গীকারনামা, এবং অঙ্গীকারনামার সাক্ষী তারা, এবং কাবিনের সাক্ষীও তারা, সবই তারা সাক্ষী। তার এর চাচা, এর যে মানে এদের আত্মীয় স্বজনে, আমার কোনো লোক নাই এখানে। আপনি কেন বিয়ের আগেই 10 লক্ষ টাকা দিলেন? আপনি কি এইটা ভেবে যে ঠিক আছে আমার টাকা তো ওর টাকাই, এইটা মনে করে দিয়েছিলেন? আমি এইটা মনে করে দিয়েছিলাম যে সে যখন ভালো হয়ে গেছে, কোরআন ওয়াদা করছে নিয়া, তাহলে এখন আর তাকে আমার টাকাটা দিতে তেমন ভয় নেই। আর সে তো আমার জীবনের সঙ্গে এখন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই টাকাটার কে বহন করে? আমি একটা দুর্ঘটনা ঘটলে সে যখন বলতেছে যে এই টাকাটা তো আমিও পাবো না, কেউ পাবো না, তখন আমার মানুষ নিবে, আপনার বোন আছে, তারা আইসা দাবি করবে, অনেকে দাবি করবে আইসা যে সে এত টাকা পাবে, ওই টাকা পাবে, ওই টাকা পাবে। তখন তো আমি একটা টাকাও পাইতাম না। হ্যাঁ, মানুষে বিশ্বাসই করবে না অনেক কিছু কথা। তো ওই হিসাবে আমি তাকে এই টাকাটা প্রথম দিয়েছি। আপনি তো এখন একেবারে সর্বশান্ত, মানে আপনার কোনো পুঁজি নেই, কোনো টাকা পয়সা নেই, সব টাকা তো সাথী আক্তার ফাতেমা নিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে গেছে। আচ্ছা, সাথী আক্তার ফাতেমা অনেকগুলো অভিযোগ দিয়েছে। আপনি ওষুধ খেতেন, মধু খেতেন, এটা ওটা খেতেন, এবং আপনার পাশবিক নির্যাতনের কারণে সে চলে গেছে। আপনি একদিন বা এক রাতে 4 থেকে 5 বার এনজয় করতেন, যে কারণে তিনি চলে গেছেন। এটা তার বড় অভিযোগ ছিল। শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, যে যদি কোনো ভালো সোসাইটির, ভালো কালচার এবং ভালো ফ্যামিলির কোনো মেয়ে, একটা স্বামী যদি তাকে 5 বার বা 7 বার এনজয় করে, এটা কি বলতে পারে ওপেনে এরকম ভাবে কথা বলতে পারে? কোনো মেয়ে পারবে? কোনো বংশ, কোনো ভালো মেয়ে সেটা বলতে পারবে? কিন্তু আমি কোনো ঔষধও খাইতাম না আমার জীবনে, আমি কোনো নেশাও খাই নাই বা কোনো ঔষধও খাইতাম না। হ্যাঁ, আমি একটা জিনিস ব্যবহার করতাম, সেটা হলো শীতের দিনের জন্য মধু খাইতাম। কারণ এটা আমরা দেখি যে শীতের দিনের জন্য মধু খেলে শরীরটা গরম থাকে, মানে শীত আসে না কাছে, এটা আমি খাইতাম। কারণ খাঁটি মধুটাই আমি খাইতাম। না, যারা রাখতো তারা আমাকে দিত, বলছি যে মধু আসলে শীতের দিন আমাকে মধু দিস, তখন তারা আমাকে মধু দিয়ে দিত এবং ঘি।
গিয়েও কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম, আমার একটা নাতি নাতি আছে, সে অরিজিনাল ঘি তুলে আমাকে দিছিল, আমি এটা খাইতাম। আপনার বিরুদ্ধে সাথী আক্তার ফাতেমা, আপনার স্ত্রী, এখনো বৈধ স্ত্রী, আপনার আইনগত স্ত্রী, তিনি দাবি করেছেন আপনি জোর করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করেছেন অঙ্গীকারনামায়। না, আমি তো আপনাকে দেখাইছি, জি, স্ট্যাম্পটা দেখাইছি। যদি সেটা ভুয়া হয় তাইলে আপনারা যদি মনে করেন আমি সেটা প্রমাণ দেখাইছি, এখানে সাদা স্ট্যাম্পের তো কোনো সই নিচ্ছি না, যেহেতু ওদের সাক্ষী স্ট্যাম্পটার মধ্যে, তাহলে জোর করে কিভাবে নেওয়া হলো? সে এক এক জায়গায় এক এক কথা বলতেছে, জোর করে প্রথম বলছে তাকে, তখন তারা প্রথম বলছে এই যে তার কাবিন নামা আছে, মারধর করে তাকে করছি, এদের মধ্যে সই করাইছি, মারধর করে নাকি 3টা সাদা স্ট্যাম্প, এটা কাবিন নামায় লেখা আছে। আবার বলতেছে জোর করিয়া, মানে ওকে, মানে এই বিয়ার ইয়াতে এই কোর্ট কাবিনের জন্য এটা সই নিয়েছি। তাহলে সে কত এক এক জায়গায় কিন্তু এক একটা বক্তব্য সে দিতেছে। আপনি দেখেন কোনো জায়গায় সে এক একটা বক্তব্য দেয় না, এক এক জায়গায় এক এক রকম প্রশ্ন করলে সে হিজবিকে মানে এক একটা উত্তর দিতেছে স্যার তার মা, বুঝতে পারতেছেন? কিন্তু সেটা তো আমি নিয়ে নিই, আপনার দেখেছেন দেশবাসীকে দেখাচ্ছি, দেশবাসী দেখতেছে যে আগে কাগজপত্রগুলি তো আমার কাছে আছে, এবং সেটাকে কোর্টে আমি সাবমিট করব, কোর্ট দেখবে, এবং এটা দিয়েই তো আমি কোর্টের ইয়াটা করছি। প্রতারণার মামলাটা তো তাদের বিরুদ্ধে করা হয়েছে 6 জনের বিরুদ্ধে, কেন করছি? যদি আমি, হ্যাঁ এটা তো পিবিআই কে তদন্ত দিচ্ছে টাকাটার, যে আমি যে মামলাটা করলাম, কিন্তু যেই মামলাটা আমি করলাম এটা আদৌ কতটুকু সত্য কতটুকু মিথ্যা, সেটা আমার এখানে যে প্রমাণ আছে সেটা কোর্ট বিবেচনা করবে, এবং তার ফিঙ্গার নিবে সেই সইটা দিচ্ছে কিনা, এবং তার টিপ, তার তো ফিঙ্গার নিবে। পিবিআই যখন কেস নেয় তখন তার ফিঙ্গার নিবে না, তখনই তো বুঝতে পারবে। সে যদি একবার তো এক এক জায়গায় এক একটা কথা সে বলতেছে, প্রথম বলছে তার মা যে তাকে মাইরা দিরা এই 3টা স্ট্যাম্পে সই করাইছি, এইটা কিন্তু প্রথম তাদের ভাষ্য ছিল, এবং এই কাবিনের ভাষ্য, আমার যে মামলাটা করছে মামলার ভাষ্য। কিন্তু তার পরক্ষণে কিন্তু এখন কিন্তু সে পাল্টায় বলতেছে কি, হ্যাঁ সাদা স্ট্যাম্পে সই নিয়েছি, পরে এগুলি লিখছি আমি। কিন্তু এটা তো আপনারা দেখছেন বা দেশবাসীকে আমি দেখাইছি যে এটা কি সাদা স্ট্যাম্পে সই নেওয়ার কথা, বা এটা পরে লেখার কথা? তো লেখাটা যদি পরে হইতো তাহলে এরকম হইতো? সাদা স্ট্যাম্পে সে সই দিল কেন? আর সাদা স্ট্যাম্পে সে দিল কেন? সে তো কিছু না কিছু লেখাপড়া জানে, ওইখানে যে উপস্থিত ছিল এরাও তো লেখাপড়া জানে, এরা তো পইরে, সে তো পইরে সাক্ষীরা সই দেয়। সে এখানে লেখা স্পষ্ট উল্লেখ আছে, সাক্ষীগণের সামনে পইরা এবং কারো প্রচারণায় না গিয়া আমি সেই সইটা করেছি। এখন যে সেই কথাটা বলতেছে এবং অনেক জনগণ মনে করতেছে যে এটা তো সত্য, কিন্তু একটা মানুষ কি 5-7 বার, আমার এই বয়সে কি 5-7 বার কি ইনজামার করা সম্ভব? এটা কি বিশ্বাসের কথা? তাহলে সে কোন ধরনের মেয়ে, কিরকম মেয়ে সে একটা এই কথাগুলি সমাজে প্রকাশ্যে মানুষের সামনে বলতেছে, আর মানুষের সেটাকে লুপে নিচ্ছে। কি না বাবা, মানুষ কি একবারও কি চিন্তা করে না যে যদি একটা ভালো ফ্যামিলির, ভালো স্ট্যাটাস, ভালো সোসাইটির কোনো মেয়ে হইতো এগুলি বলতো না? এই দেশে কত মেয়ে ডিভোর্স হচ্ছে না? অনেক মেয়ে তো ডিভোর্স হচ্ছে না? তারা কি এই ধরনের কথা বলে? কোনো ব্যক্তিগত কথা কি বলে কেউ? তাহলে সে কেমন মেয়ে হলে ব্যক্তিগত কথা কি বলতে পারে? তার মা গিলি বলতে পারে, তার মার সামনে, পাবলিকের সামনে এবং মিডিয়ার সামনে সে ওপেন এই কথাগুলি বলতেছে। আমি তো যেই কথাটা এখন বললাম সেটা তো মানে আমি চাইছিলাম না দেশবাসীকে জানানোর জন্য বা বলার জন্য। এখন আমি দেওয়ালে যখন পিঠটা আমার থেকে গেছে তখন কোথা থেকে তাকে আনছে সেটা আমি বললাম। জল্লাদ শাহজাহান তিনিও দাবি করেছেন, মানে আপনার স্ত্রী, বৈধ স্ত্রী সাথী আক্তার ফাতেমা, তিনি দাবি করেছেন তার অনেকগুলো বিয়ে হয়েছে। আপনি কতগুলো বিয়ে জানেন এবং আপনি কত নাম্বার স্বামী? না, আমি জানি যে আমি 5 নম্বর স্বামী, কারণ গতকালকে আমার উকিলে ফোন দিয়ে বলছে যে ওর এক স্বামী নাকি কোথায় ইয়া দিচ্ছে, যাত্রাবাড়ি নাকি বাড়ি ওর স্বামী কোথায় দিচ্ছে। তো উকিলে বলছে যে আমার কাছে রেকর্ড রাখছি, আমি সবকিছু রাখছি, সেটা কোর্টে প্রমাণ করব। এবং ইয়াও বলছিল, মানে পিবি আমাকে বলছিল যে দেখেন সে তো অবিবাহিত, কিন্তু কাবিনে লেখছে সে অবিবাহিত, সে কাবিনে কিন্তু এখানে লেখা আছে সে অবিবাহিত। তাহলে অবিবাহিত মুখ হইয়া এখন আবার তার স্বামী বাড়ির লোক করতে গা, আবার সে নিজে মুখ দিয়ে স্বীকার করতেছে সে 10টা বিয়ে করছে। এটা কিন্তু গতকালকে মিডিয়ায় প্রচার করছে, সে মিডিয়ায় প্রচার করছে না, সে 10টা বিয়ে করেছে। হ্যাঁ, তাহলে এটা কেমন কথা? এবং সবচেয়ে বড় যে টুইস্ট বা বড় যে ঘটনা, তিনি বলছেন যে তার মায়ের সাথে তিনি উপস্থিত থেকেই আসলে আপনাদের সাথে সব জানাশোনা বা টাকা পয়সার ব্যাপারটা হয়েছে, কিন্তু তার মা আবার বলছেন যে না, আমি আসলে বিয়েতে রাজি ছিলাম না। তার মা নাকি কোনোভাবেই বিয়েতে রাজি ছিল না। না, ওর মাই প্রপোজাল দিয়েছে বিয়ে করার জন্য। ফার্স্ট ওর মা বলে, প্রথমেই তো ওর মা বলে, এখন যে বলতেছে যে ওর মা ছিল না, এটা কোনো প্রমাণ আছে তাদের কাছে তার মা ছিল না?
হ্যাঁ কয় যে তাহলে আমি ক্যাবিনে থাকলাম। মা কি ক্যাবিনে থাকে কোনো সময়? মান সিগনেচার কি ক্যাবিনে থাকে? যারা উপস্থিত সাক্ষী থাকে তাদের সই থাকে ক্যাবিনে। মা বাপ এরা কি ক্যাবিনে সই করে কোনো দিন? জানি না আমি কতটুকু, কারণ আমি তাকে বিয়ে শাদী করি নাই বা বুঝতামও না। তো আমি জানি এইটা হলো আমার প্রশ্ন। তার মা তো এখানে এই কাজীর অফিসে যায় নাই, কাজীর অফিসে গেছে তার আন্টি, কাজীর অফিসে গেছে তার ভাই, সবকিছু গেছে। আর সে যে বলতেছে যে সাদা কাগজে সই নিছে ইয়ের মাধ্যমে, মানে কোর্ট কাবিন করার জন্য, যেহেতু এখানে কাবিন হয়েছে তো কোর্ট কাবিনের প্রয়োজনটা কোথায়? কোর্ট কাবিনটা বড় না যেখানে 5 লক্ষ টাকার একটা দেনমোহর কাবিন হয়েছে কাজীর অফিসে, তাহলে আবার কোর্ট কাবিনের প্রয়োজন পড়বে কেন? এটা আমি বুঝতেছি না। কেন কোর্ট কাবিন কি? এই যে সে বলতেছে কেন কোর্ট কাবিন করবে কেন? তারা তো কাজী অফিসে গিয়ে বিয়ে করছে, তাহলে কোর্ট কাবিন করবে কেন? আর সে এইবার এটা বলতেছে কেন যে কোর্ট কাবিন কোর্ট কাবিন? কোর্ট কাবিনটা কি? সে তো ইচ্ছাকৃতভাবে কাবিন সই করছে, কাবিনও করছে। জল্লাদ শাহজাহান, আপনি কি তাহলে ফাঁদে পড়েছেন এবং আপনি সুখের শান্তিতে একটা সংসার করতে চেয়েছিলেন শেষ জীবনে, কিন্তু তা পারলেন না এবং আপনি একটা ফাঁদে বা একটা চক্রের মধ্যে পড়ে গেছেন? আপনি কি বলবেন? এটা একটা চক্র, তারা একটা চক্র, এটা সত্যি কথা। এটা একদম 100% চক্র। দেখেন আপনি, এই মেয়ে সাক্ষী কিন্তু, কেসের সাক্ষী কিন্তু তারা, এবং এখানে ইয়ের সাক্ষীও তারা, অঙ্গীকার নামার সাক্ষী তারা, কাবিন নামাতে সাক্ষীও তারা। তাহলে আপনি কি মনে করেন এটা একটা ইয়ে না, চক্র না? তাহলে চক্র নিলে সব সাক্ষীগুলি তারা, এখানে অন্য কোনো সাক্ষী নাই। এই যে কেস করছে ওইখানে তারাই সাক্ষী দিয়েছে আমার নামে, যে কেসগুলি করছে ইয়ার মামলার যৌতুক। আচ্ছা, এরকম একটা ইয়ং মেয়েকে আমি কি চাপ দিতে পারি যে তুই 3 লক্ষ টাকা এনে দিবি, তুই 50,000 টাকা দিবি, তুই 1 লাখ টাকা দিবি, আমার দোকানে মাল নাই, আপনারা গিয়ে প্রমাণ করবেন, আমার দোকানে আমাকে নিয়ে যাবেন? আমার কথা হয়েছে যে ওই মেয়ে আমার সামনাসামনি আইসা গোলাম বাজার যাক, ওই মেয়েকে আপনারা পারলে গোলাম বাজার নিয়ে আমাকে নিয়ে দিনের বেলায় প্রকাশ্যে জনসম্মুখে জিজ্ঞাসা করেন যে ভাতের, খাওয়ার বা পরার কত সিট কাপড় সে আমার থেকে বানায় নিয়েছে, এবং কোন কোন ঘরে সে বানায় নিয়েছে, এবং যে দোকান থেকে সে মোবাইলটা কিনেছে। এবং আমি বলেছি, বাজারে লয়ে গেছি, আমি শুধু তার সাথে একদিনে গিয়েছি মোবাইলটা কেনার জন্য। 11,000 টাকা দা, আমি বলছিলাম যে এখন কিন্তু আজকে হাতে টাকা শর্ট, একটু কমায় কিনো টাকা, মোবাইল যখন কিনবেই। তখন সে 11,000 টাকার মধ্যে একটা মোবাইল চয়েস করছে। আমি বলছি যে দিয়ে দেন, দোকানদার দিয়ে, সেই দোকানদারও প্রমাণ আছে, সাক্ষী আছে, বলবে কথাটা। এবং বাসার যে লোকগুলি আছে তারা বলবে যে সে কি, আমার কোনো খাওয়ার অভাব ছিল না পড়ার অভাব ছিল? এই যে বলতেছে আমার কারোর কাছে দেনা ছিল, যদি কোনো দোকানদার বলতে পারে যে শাহজাহানের কাছে 10 টাকা আমি পাবো, তাইলে আপনাদের জোতা দিয়ে আমাকে পিটাবেন। জল্লাদ শাহজাহান, আপনার বোন আপনাকে ঠকিয়েছে, আপন বোন। আপনি জেল থেকে যখন বের হলেন বোনের কাছে গেলেন এবং বোনকে বললেন 3টা অটো রিক্সা কেন, সেখান থেকে আমাকে কিছু টাকা পয়সা দিও। বোন সেই টাকাটা মেরে দিল, প্রায় 2.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা। এবং তারপর বিয়ে করলেন এবং একটা সুখের শান্তিতে একটা সংসার করতে চেয়েছিলেন, সেই সুখের শান্তিতে সংসারটা করা হলো না। আপনার জীবনটা কি আপনি এখন ভাবেন যে জেলখানাটাই ভালো ছিল? শুনেন, জেলখানা তো ভালো ছিল, কিন্তু আমি জানতাম না যে বাইরে এরকম প্রতারক চক্র আছে, আমি কষ্ট করবো, তাহলে আমি জেলের থেকে বাড়াইতাম না। যে আমি কষ্ট করবো তাহলে আমি জেলের থেকে বাড়াইতাম না, আমি জেলেই থাকতাম। কারণ আমার এমন কোনো ফিলিংস ছিল না যে বাইরে গিয়ে সংসার করতে হবে, ঘর করতে হবে, আমার কোনো ইয়ে ছিল না। আমি যখন জেলে ছিলাম তখন মনে করতাম এটি আমার একটা দুনিয়া, আলাদা একটা দুনিয়ায় আমি আছি, কোনো সমস্যা নেই। কিন্তু এখন দেখলাম বাড়ি হওয়ার পরে যে এই পৃথিবীর মানুষটা কতটুকু, এখন আমি কি বলবো দেশবাসীকে, আমার বলার কি আছে, দেশবাসী একটুকু বুঝতেছে না যে এই যে আমাকে এতটুকু সর্বশান্ত করেছে, এই কাগজপত্রগুলি প্রমাণ দেখার পরেও কেন দেশবাসী এই কথাটাকে গুরুত্ব দিচ্ছে না? আইন কেন গুরুত্ব দিবে না? আপনি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রায় 5 লক্ষ টাকা, একদম নগদ 5 লক্ষ টাকা পেয়েছেন, এবং বন্ধু বান্ধব আপনার যারা জেলখানায় ছিল, যারা বড় বড় লেভেলে লোক ছিল, তারা আপনাকে সহযোগিতা করেছে। এমনকি আপনি যে গণমাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন বিভিন্ন মাধ্যমে, সেখান থেকেও আপনি টাকা পেয়েছেন। বই, হ্যাঁ, আমার বিক্রিরও টাকা রয়েছে। এই যে এত, এগুলো কি ওরা জানতে পেরেছিল যে এত টাকা পয়সা আছে এবং করা উচিত, এটাই নিয়ে পালিয়ে যাওয়া উচিত? ওর সামনেই তো ওই যে বইটাই যে দেখালাম আপনাদেরকে, যে আমার একটা কেমন ছিল জল্লাদ জীবন, কেমন ছিল জল্লাদ জীবন, জি, এইখান থেকে যে 10,000 টাকা আমাকে অ্যাডভান্স দিয়ে গেছে, তাহলে এখন বুঝেন যে কত মানুষে কত টাকা আমাকে দিয়েছে, এবং সে বইটা মেলায় উঠছে, বিক্রি হচ্ছে, আমি এখান থেকে প্রফিট পাচ্ছি। আমি যতই বলি না কেন, আমি কি আমার টাকা থাকলে কি মানুষের বলবো যে আমার এত টাকা আছে, এত টাকা আছে? এটা কি বলার কথা? আপনি কেন নগদ টাকা আপনার কাছে রাখলেন? জনগণের প্রশ্ন, সবার প্রশ্ন। আচ্ছা, নগদ টাকা, আমি শুনেন, আমি বিশেষ করে আমার যখনই এটা হইলো তখন তো আমার মূল আইডি কার্ডটা ছিল না যে কেন জমা দিব।
আবার ওইখানে গেলে আরেক বেজাল, ব্যাংকের মধ্যে গেলে অ্যাকাউন্ট করো, এটা করো। মানে আমি চিন্তা করছি যে যদি ময়ূরে এই জায়গা থেকে টেকা আমার বুকে লই মরি, সমস্যা কোথায়? যদি কেউ নেয়, যদি কারো রিজিকে থাকে টাকা, তাহলে সে নিয়ে চলে যাক, আমার কোনো আপত্তি নেই। কারণ জেলখানা রয়েছে এত বছর, বাইরে আর বাঁচবো কতদিন? হ্যাঁ, তাহলে টাকা দিয়ে আমি কি করব? আমার কাছেই থাক। ব্যাংকে রাখলে কে খাবে? ব্যাংকে তো এটা তো হয়ে যাবে। তো আমার অনেক ধরনের মাথার মধ্যে তখন এই বুদ্ধিটা খেললেন যে না, আমার ব্যাংকে অ্যাকাউন্ট করি। এইটাও আমার মানে একটা ছিল আর কি মাথার মধ্যে, যে না, আমার টাকা আমার কাছে থাকবো, আমার আনন্দ লাগবে, আমার ফুর্তি লাগবে। আমি যখনই দেখবো হাত দিয়ে যে আমার কাছে টাকা আছে, লাড়বো চাড়বো, তখন আমার মনে একটা ফিলিংস থাকবে। বিয়ে করাটাই ভুল, এটাকে আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, বিয়ে করাটা আমার ভুল। আমি কেন করলাম, এটি আমার একমাত্র ভুল। এই ভুলটার জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। কেন আমি জানি না, আপনাদের কাছেও ক্ষমা প্রার্থী, সাংবাদিক ভাইদের কাছে, যে সে যে এরকম করবে সেটা আমি জানতাম না, কিন্তু বুঝতে পারতেছি পরে যে সে পলায় যাবে। এটা আমি মানে একটু করতে পারতেছি আর কি। যাক, তো সেই কারণে আর কি বলবো, এখন বলার মতো তো আমার ভাষা হারিয়ে ফেলেছি। পুরো দেশবাসী আপনাকে ভুল বুঝতেছে পুরো। হ্যাঁ, একটা একটু ব্যাখ্যা দিবেন, কি বলবেন দেশবাসীর উদ্দেশ্যে? দেশবাসীর উদ্দেশ্যে আমার এইটুকু বলা, যে দেখেন, আপনারা আমার দিকে তাকায় দেখেন, যে আপনারা বলতেছেন বা বলবেন হ্যাঁ যে আমি খারাপ। কারণ একটা মানুষ একটা বিয়ে করতে পারে, তাই জন্য আমি খারাপ না। হয়তো মেয়েটা ইয়ং, আপনারা বলতেছেন, কিন্তু মেয়েটার অতীত যে কথাটা আমি বলেছি সেটা তো ধ্রুব সত্য। আমি কেন মিথ্যা কথা বলবো? জি, আমি কেন মিথ্যা কথা বলবো? কারণ সে ভালো হয়ে যাবে বলছিল, ওয়াদা করছিল, যেই কারণে আমি তাকে বিয়ে করেছি, এবং সে টাকা চাইছে, টাকাটাও আমি তাকে দিয়েছি। এরকম হচ্ছে না, পস্কটা থেকে মেয়ে যে কিছুদিন আগে তো 50,000 টাকা দিয়ে নিয়ে আসছে, আনছে না? আমি বিয়ে সে করছে না, এটা লাইভে দেখাইছে না? এখন আমি যে ওর সাথে ওইখানে পরিচিত, এটা তো আমি বলতে চাইছিলাম না, এখন আমাকে বাধ্য করা হচ্ছে বলার জন্য। আমি কি করব, কোথায় যাব? তো দেশবাসী কি বুঝতেছেন? আমি এতটি কাগজপত্র দেখানোর পরেও সে যে বলতেছে কাগজপত্রগুলি দেখাও, যেটা এইভাবে নিচ্ছে ওইভাবে নিচ্ছে, এটা কি কতটুকু সত্য সেটা কোর্ট বিচারটা করুক। কোর্ট যদি বিচার করে আমার অন্যায় পায়, আমাকে সাজা দিবে। আর যদি আমার হক হালালি টাকা হয়ে থাকে, হ্যাঁ, আমি যদি পাই, তখন কোর্ট সেটাকে ডিসিশন দেবে কি করবে। ওরা যেই মামলা করছে সেই মামলায় তদন্ত গেছে, এবং তদন্তে কি দিছে না দিছে এটা পুলিশের ব্যাপার। এখন কোর্ট যদি চায় যে হ্যাঁ অন্যায় আমার হয়েছে, তাহলে কোর্ট আমার বিচার করবে। জল্লাদ শাহজাহান, আপনি শেষ কি চান এবং আপনার চাওয়া কি, এবং কোর্ট যেটা রায় দেবে সেটাকে আপনি মেনে নেবেন, নাকি আপনার চাওয়া একটা আছে যে এই চাওয়াটা বাস্তবায়ন করলে আমি খুশি হব, শান্তি পাবো? না, আমার চাওয়াটা হলো, যেহেতু মামলা গেলি বিচারাধীন, বা এখনো মামলা হয় নাই কিন্তু কারো বিরুদ্ধে, যেহেতু তদন্ত দিয়েছে, তাই তো কথাটা, তারপরে তো মামলা গেলি, তো আমার চাওয়াটা শুধু এখানে দেশবাসীর কাছে এবং জনগণের কাছে সুষ্ঠু তদন্ত করা হোক। সেই কাগজপত্রগুলি দেখে সত্যি না মিথ্যে, কারণ এখানে বিভিন্ন ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হোক, তার হাতের ছাপ নেওয়া হোক, আমি কি মিথ্যা বলছি না সত্য বলছি, এবং যদি কোনো এরকম প্রযুক্তি থাকে সেটাকে ব্যবহার করে সুষ্ঠু তদন্ত করা হোক। আমি সেটা চাচ্ছি, তদন্ত করে বিচার করা হোক। অবশ্যই তদন্তের মাধ্যমে সঠিকটা বের হয়ে আসুক, হ্যাঁ, এবং যে দোষী তারই বিচার হোক, এটা সবাই চায়। অনেক ধন্যবাদ জল্লাদ শাহজাহান, আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন, ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। আমি দেশবাসীর কাছে আবার অনুরোধ করছি যে আমি যদি বিয়েটা করে কোনো ভুল করে থাকি, আপনারা আমাকে মাফ করে দিবেন। কারণ আমি বিয়ে করছিলাম, সংসার করছিলাম একটা আশা নিয়ে, যে আমি যতদিন বাইচা থাকবো আমি কিছু না একটু আদর পাবো, একটু শান্তি পাবো। কিন্তু সেটা যখন হলো না, উল্টা যখন আমার সবকিছু চলে গেল, এখন সেটা আমার ভুল, হতে মানুষ আমাকে খারাপ বলতেছে। কিন্তু যে বিয়ে করলে কেন, সেটা করলে কেন, এটা তো কোনো মতে, আমার শুধু একটাই দাবি যে মানুষ কি করে এই মেয়েটার এই ল্যাঙ্গুয়েজ ভাষাটা, এই মানুষ এই ভাষাটা বুঝতেছে না কেন, মেয়েটাকে প্রশ্ন করতেছে না কেন যে তুমি এই ধরনের কথা কেন বলতেছো? এগুলি কি হয় নাকি কোনো মেয়ে, কোনো, আমার শুধু এইটাই বক্তব্য দেশবাসীর কাছে, যে কোনো বংশ, কোনো সোসাইটি, কোনো ভালো কালচারের মেয়ে যদি সে পাড়াতে মনে, সে যদি হোটেলে না যায়, তাহলে এই ধরনের কথা কোনো মেয়ে বলতে, কারণ হোটেলে যেসব কাস্টমারের সাথে যেসব ব্যবহার করে, সে এই ব্যবহারগুলি কিন্তু এখানে করতেছে, এই ধরনের কথাবার্তা বলতেছে। দেখেন আপনি, আর নাহলে তো ভালো মানুষ হলে এগুলি কথাবার্তা বলতো না, যেহেতু তার মুখে কোনো কথা আটকিতেছে না। কারণ সে তো তার তো তার মাল লজ্জা নাই, তার লজ্জা নাই, তার গোষ্ঠীটার লজ্জা নাই। যদি থাকতো, যদি ওরা ভালো হইতো, তাহলে তোর বাপের লোকেই থাকতো, ওর বাপের এখানে চলতো। তাহলে দুইটা মেয়ে, মা মেয়ে ঢাকায় পড়ে আছে, দেশের বাড়ি তুইয়া স্বামীর কাছে যাচ্ছে না। হ্যাঁ, ভাই একটা মার পেটের আপন ভাই তার বাপের কাছে আছে, তারা যাচ্ছে না, সবকিছু এইখানে তারা করতেছে।
তাহলে তারা এখন যে বর্তমানে চলতেছে তারা টাকাগুলি কোথায় পাচ্ছে? আমার প্রশ্ন জনগণের কাছে, এখন যে তারা চলতেছে তারা কোনো কাজ করতেছে না, এখন এই মেয়ে কোনো কাজ করতেছে না, তাহলে কি করে খাচ্ছে? এখন সে ভালো ভালো কাপড় পরতেছে, সেগুলি কোথা থেকে দিল, কোথা থেকে আসলো? আমার দেশবাসীকে সেটাও প্রশ্ন, তারা সে কোথায় টাকা পায়? রাইট। বলেন যে তার অ্যাকাউন্ট, তার কত টাকা ব্যাংক আছে এটাও যাচাই করে। হ্যাঁ, তা আরেকটা কথা এখানে, তার অ্যাকাউন্ট এবং তার কত টাকা ব্যাংকে আছে সেটা আমি জানতে চাই। তার অ্যাকাউন্ট আমি জানতাম, কবে রাখছে, কত টাকা রাখছে, এটা আমি জানতে চাই। কিন্তু আমি জানি আমি তাকে একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছিলাম গোলাম বাজার, সেই অ্যাকাউন্টে আমি 6,000 টাকা দিয়ে প্রথম তাকে একটা অ্যাকাউন্ট করে দিই যে তুমি এটাতে আমার কাছ থেকে যদি যাই কিছু আরো নেও, নিয়ে নিয়ে আস্তে আস্তে তুমি একটা অ্যাকাউন্ট করে দিও। এখন বলতেছে তার নাকি অ্যাকাউন্ট টাকা, তাহলে কত টাকা তার অ্যাকাউন্টে আছে? এবং তারা যে এইভাবে চলতেছে দেখেন কত আপ টু ডেট চলে, কিভাবে চলে, কিভাবে ফ্যাশন করতেছে। হ্যাঁ মানে হ্যাঁ, এখানে কিন্তু ভালো সোসাইটির মেয়ে কিন্তু এইভাবে চলতে পারে না, হাঁটতে পারে না এইভাবে, মনে করেন সাইজা সাইজা। কারণ তার কি আছে যায়, তারা বলতেছে বাসায় কাজ করতো, এই এমব্রয়ডারি করতো, তাইলে সে এইরকম কালচার করে, সে এখন এইভাবে স্মার্ট। আপনার বিয়ের আগে অবশ্যই আরো একটু সচেতন সতর্ক থেকে যাচাই বাছাই করা উচিত ছিল। যাই হোক, আপনি ভেবেছিলেন সহজ সরল মনে যে বিয়ে করলে হয়তো সুখে শান্তিতে বাকিটা জীবন কাটাতে পারবেন, আপনার যেহেতু কেউ নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই। যাই হোক, এরকম একটা জীবন আপনি পেয়েছেন, একটা ভালো তদন্ত হোক, ভালো বিচার প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু বিচার আপনি পান, দোষীদের বিচার হোক, এই প্রত্যাশা। অনেক ধন্যবাদ। আমি আপনাদের কামনা করি, আপনাদের সাংবাদিক ভাইদের কামনা করি, আপনারা সঠিকটা তুলে ধরেন, আপনারা প্রশ্ন করেন, তাকে বলেন, এবং আপনারা প্রশ্ন করে দেখেন, দেখবেন যে এই কাগজগুলি কি ভুয়া না সত্য, প্রমাণগুলি আমি প্রমাণ নিয়ে তার কাছে, সে বলতেছে এই রেকর্ড আছে, সেই রেকর্ড আছে, বয়স আছে, ঠিক আছে, দেখা যাক সেই বয়সটা আমার সাথে মিলাক, রেকর্ড আমার সাথে মিলাক আমার কথাটা। এখন যে চাউনটা বলতেছি সবকিছু বানোয়াট মিথ্যা আপনি বলছেন। হ্যাঁ, তার অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা। আমি একদিনই কি কথা বলছি না বলছি, সে কি রেকর্ড করছে না করছে এটা তো আমি জানি না, আমি রেকর্ড সম্বন্ধে বুঝি না, মোবাইল সম্বন্ধে বুঝি না। অনেক ধন্যবাদ।